তো 3 থেকে 4টা অধ্যায়ের সাজেশনটা আমি আগে দিয়ে দিব। প্রথমে হচ্ছে অন্তরীকরণ এবং যোগজীকরণ। অন্তরীকরণ এবং যোগজীকরণ কিভাবে পড়বে সেটা আমি তোমাকে বলি। অন্তরীকরণ যোগজীকরণ, এখানে 2 ক্যাটাগরি মানুষ আছে যারা হচ্ছে এই 2টা অধ্যায় খুব ভালো করে পড়েছো, তাদের তো এগুলো অলরেডি পড়া হয়েছে বা বা তুমি দেখতে পারো কি আমি সাজেশনে লিখে রেখেছি। আরেকটা টাইপের মানুষ আছে যারা হচ্ছে অন্তরীকরণ যোগজীকরণ স্কিপ করে একটা মেন্টালিটি আছে, অথবা 2টা যে কোনো একটা পড়বা অথবা একটা পড়বা না। সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলবো যে নাইমা মাছে কানা ভালো, বুঝছো? তো আমি তোমাদেরকে যেগুলো বলবো সেগুলো খুবই মানে ইম্পর্টেন্ট এবং লিমিটেড টপিক। তো আশা করবো তুমি অ্যাটলিস্ট তোমার হাতে সময় আছে এবং অ্যাটলিস্ট তোমরা এই টাইপগুলো অন্তত পড়ে যাবা। হ্যাঁ, একদম না পড়ে যাওয়ার থেকে অ্যাটলিস্ট এই 2 দিন এটা তুমি যদি পড়ে যাও, সেখান থেকে তুমি 2টা কোশ্চেন থেকে একটা কোশ্চেনও যদি এটা এই সাজেশন ফলো করার কারণে পেয়ে যাও, এটা কিন্তু তোমার জন্য লাভ। তো আমি তোমাদেরকে অন্তরীকরণ এবং যোগজীকরণের সাজেশন দিয়ে দিচ্ছি। অন্তরীকরণ যোগজীকরণ সাজেশনের মধ্যে অন্তরীকরণের ক্ষেত্রে তোমার 3টা টাইপ লিখে গেছে। এর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে তোমার লাপিতা রুল, বা অনেকেই বলে এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল থেকে তুমি যদি এল হসপিটাল রুল অ্যাপ্লাই ভালো করে করতে পারো, তোমার ধরে নিতে পারো তোমার 1 নাম্বার তুমি অলরেডি পেয়ে গেছো। অন্তরীকরণ থেকে তোমার ইউজুয়ালি 2 থেকে 3টা কোশ্চেন আসে, এর মধ্যে তুমি 1 নাম্বার তোমার হয়ে গেছে। তুমি যদি এল হসপিটাল রুলটা ভালো করে বা লাপিতা রুলটা তুমি ভালো করে অ্যাপ্লিকেশন পারো। আর যারা পারো না তারা এটা শিখে নিবা। এখন কোথা থেকে শিখবা? শেখার একটা ওয়ে হইতে পারে তুমি অন্যরকম পাঠশালা, এয়ার হসপিটাল রুল অন্যরকম পাঠশালা লিখে সার্চ দিবা, সেখানে তুমি ডিটেলস একদম খুবই সুন্দর করে সহজভাবে উনি তোমাদেরকে বুঝিয়ে দিবেন। তো ওইটা তুমি ভালো করে করবা, তারপর প্র্যাকটিস করবা। কিভাবে প্র্যাকটিস করো আমি শেষে তোমাদেরকে বলবো। তো এই হচ্ছে তোমার 1 নাম্বার টাইপ এয়ার হসপিটাল রুল। যারা পারো অ্যাপ্লাই করতে পারো তারা তো কংগ্রেচুলেশনস, তুমি অলরেডি 1 নাম্বার পেয়ে গেছো। তারপর টাইপ হচ্ছে ঢাল নির্ণয় বক্ররেখার। তোমাকে বলবে যে একটা সার্টেন বক্ররেখা, ধরে এটা হচ্ছে সাপোজ y = 4x, একটা বক্ররেখা। এই বক্ররেখার কোন একটা পয়েন্টে সাপোজ এটা হচ্ছে তোমার 2-3 পয়েন্ট, এই পয়েন্টে তুমি ঢাল নির্ণয় করো। তো ঢাল নির্ণয় করতে তোমাকে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টাইপ, তো এটা তোমাকে করতে দেওয়া হতে পারে। তো এই টাইপের জিনিসগুলো তুমি কিভাবে সলভ করবে সেটাও আমি তোমাকে সেই ডিরেকশন দিয়ে দিব। আপাতত বলে দিচ্ছি, তোমার অন্তরীকরণের 2 নাম্বার মোস্ট স্পেশাল টাইপ হচ্ছে কোন একটা বক্ররেখার ঢাল নির্ণয় করতে পারা। হ্যাঁ, তো 3 নাম্বার হচ্ছে চেইন রুল এবং তোমার রিপিটেটিভ। তোমার অন্তরীকরণের ক্ষেত্রে তুমি কয়েকটা জিনিস দেখবা যে তোমার অ্যাটলিস্ট 5 থেকে 7টা টাইপ বারবার আসছে, ইভেন ডাটা চেঞ্জ না করেও। খুবই সম্ভাবনা আছে যেহেতু অতীতে ডাটা চেঞ্জ না করে সেই টাইপগুলো কয়েকবার এসেছে, তো তোমাদের সময়ও ডাটা চেঞ্জ না করে ওই অঙ্কগুলো তোমাদের সময় আসার সম্ভাবনা খুব বেশি। এবং ওই অঙ্কগুলো হচ্ছে খুবই মানে ইম্পর্টেন্ট অঙ্ক, এসেন্সিয়াল। ওই অঙ্কগুলো তোমরা মানে ইঞ্জিনিয়ারিং লেভেলে এই অঙ্কগুলো খুবই একটা সিগনিফিকেন্স আছে, কারণ ডাটা চেঞ্জ না করে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে মোট 3টা টাইপ। অন্তরীকরণের মধ্যে তুমি কি কি 3টা টাইপ করবা? প্রথম কথা হচ্ছে অন্তরীকরণে তোমার 2 থেকে 3টে কোশ্চেন আসবে। এর মধ্যে প্রথমটা হচ্ছে এল হসপিটাল রুল, এটা তুমি খুব ভালো করে পড়বা। ভালো করে পড়া না থাকলে ক্লাস করবা। 2 নাম্বার হচ্ছে তোমার ঢাল নির্ণয় করা বক্ররেখার। 3 নাম্বার হচ্ছে তোমার চেইন রুল। আর একটা হচ্ছে রিপিটেটিভ যে কোশ্চেনগুলো আছে, তুমি কোশ্চেন ব্যাংক, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক অথবা কৃষি প্রশ্ন ব্যাংক ঘাটলে দেখবা রিপিটেটিভলি 3 থেকে 4 বার 5 বার একই টাইপের ডাটা চেঞ্জ না করে কোশ্চেনগুলো আসছে। এগুলো তুমি খুব ভালো করে প্রয়োজন মুখস্থ করে ফেলবা রিপিটেটিভ অঙ্কগুলো, যেহেতু ডাটা চেঞ্জ না করে তোমাদের সময় আসার সম্ভাবনা খুব বেশি। এই হচ্ছে বিষয়। তোমাদের অন্তরীকরণে তুমি যদি এগুলো তোমার মোটামুটি থাকে, তুমি ধরে নিতে পারো তোমার প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় তোমার 2 থেকে 3 মার্ক অলরেডি আসা পড়ছে। আর একটা বিষয় বলবো যে অন্তরীকরণের মধ্যে তোমার যে সূত্রগুলো আছে, যেমন ধরো ddx অফ ln x সমান সমান কি, অথবা ধরো ddx অফ sin x সমান সমান কি, অথবা ddx অফ sec x সমান সমান কি, মাঝে মাঝে এরকম সূত্র থেকে সরাসরি অঙ্ক চলে আসে। তো আমার সাজেশন থাকবে এই 3টা টাক তো ভালো করে ক্লিয়ার করবাই, পাশাপাশি সূত্রগুলোকে খুব ভালো মতো আত্মস্থ করবা। তোমার অন্যান্য এক্সামে যেমন ধরো জিএসটি অথবা ভার্সিটি এ ইউনিট যে কোশ্চেনগুলো মানে কোশ্চেনগুলো হয়, সেখানে সাধারণত অন্তরীকরণ বা যোগজীকরণের সূত্র সরাসরি আসে না, কিন্তু কৃষিগুচ্ছে একটা স্পেশাল কেস হচ্ছে তোমার এখানে সরাসরি সূত্র এসে পড়ে। তো আমার একটা বোনাস টাইপ বা বোনাস সাজেশন থাকবে, সূত্রগুলো একটু এক্সট্রা কেয়ার নিয়ে পড়বা, বুঝছো? সূত্রগুলো সবগুলো ভালোভাবে আত্মস্থ করবা, প্রয়োজনে একটা লিস্ট করে ফেলবা, বুঝছো? এই হচ্ছে ওভারঅল সাজেশন অন্তরীকরণ নিয়ে। যারা অন্তরীকরণ স্কিপ করেছো, স্কিপ করার একটা মেন্টালিটি আছে ফাঁকিবাজি করার, তারা এই টাইপগুলো অ্যাটলিস্ট দেখে যাবা। এই টাইপগুলো তুমি মানে অনলাইন ক্লাস করতে তোমার হাইয়েস্ট 40 থেকে 45 মিনিট লাগবে। তুমি যদি 40 থেকে 45 মিনিট ফোকাস করে দিয়ে তুমি জাস্ট পড়ো, তোমার ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি অ্যাটলিস্ট 2-3 মার্ক বা 1-2 মার্ক তুমি পেয়ে যাবে, বুঝছো? সরি। তারপরে হচ্ছে যোগজীকরণ। এই পুরা হায়ার ম্যাথের মধ্যে তোমার এটা একটা ধরে নিতে পারো যে 2-3টা অধ্যায় স্টুডেন্টরা যে সবচেয়ে বেশি ফাঁকিবাজি করে, চিটিং করে, তার মধ্যে এক নাম্বার অধ্যায় ফাঁকিবাজি করে হচ্ছে যোগজীকরণ নিয়ে, আর একটা হচ্ছে তোমার গতিবিদ্যা, স্মৃতিবিদ্যা। এই 2-3টা অধ্যায় খুব ফাঁকিবাজি করে। তো যারা ফাঁকিবাজ আছো তারা বলবো যোগজীকরণ তুমি স্কিপ করো। এটা তো তোমার জন্য, হ্যাঁ, স্কিপ করলে তোমার যে একদম মহা ক্ষতি হয়ে যাবে এই কথা কারো বলার অধিকার নাই,
কারণ ম্যাথের মধ্যে এরকম কোনো আলাদা পাস নাই যে এরকম মার্ক পেতে হবে পাস করার জন্য। তুমি যেমন ধরো, তুমি অনেক ক্ষেত্রে এমনও হয় যে ম্যাথ না দেখে অনেকেই ভালো মার্ক পায় এবং ভালো পজিশন করে। এটা কিন্তু খুব ইউনিক একটা কেস। আমার সাজেশন থাকবে যে তুমি অন্তরীকরণ যুগজীকরণ বা ম্যাথে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মার্ক করো, ধারণ করো। সেক্ষেত্রে যুগজীকরণ স্কিপ না করে আমি তোমাকে সাজেস্ট করবো এই 3টা টাইপ তুমি করো। এই 3টা টাইপ পড়তে, বা তোমার যদি একদমই পড়া না থাকে সেক্ষেত্রে অনলাইন ক্লাস আমি সাজেস্ট করবো শেষে কোনটা করবা। সেটা করতে তোমার হাতে 1 ঘন্টার মতো লাগবে। তারপর তুমি কোশ্চেনগুলো সলভ করতে তোমার আরো 1 ঘন্টার মতো লাগবে। তুমি যদি 2-3 ঘন্টা ফোকাসড ওয়েতে তুমি জাস্ট আমি যা বলবো সেগুলো ফলো করো, তোমার যুগজীকরণে তোমার 1 থেকে 2টা কোশ্চেন আসে, তোমার অ্যাটলিস্ট একটা কোশ্চেন বা 2টা কোশ্চেন যেটা আসে তুমি পেরে যাবা। কি কি যুগজীবন থেকে পড়বা? যুগজীবনের মোস্ট ইম্পর্টেন্ট, বাই দ্য ওয়ে আমি তোমাদের যে লিস্টটা করে দিয়েছি সেটা কিন্তু প্রায়োরিটি ভিত্তিতে। হ্যাঁ, এই 3টা টাইপের মধ্যে বিসি 3টা টাইপ বলেছি, 3টার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এ টাইপটা। এ টাইপ কি? তোমার যুগজীকরণের এরিয়া বা ক্ষেত্রফল সংক্রান্ত যুগজীকরণের যত অঙ্ক আছে কোশ্চেন ব্যাংকে, সেই টাইপটা তুমি খুব ভালো মতো ক্লিয়ার করবা। এবং আরেকটা বিষয় হচ্ছে তোমার ক্ষেত্রফলের অঙ্ক কিন্তু অনেক ভাবে করা যায়, অনেক বড় সময় নিয়ে 1 মিনিট 2 মিনিট সময় নিয়ে তুমি করতে পারো, বুঝে করতে পারো। হ্যাঁ, একটা বিষয় অলওয়েজ মনে রাখবা, তোমার এমসিকিউ সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা আছে সেগুলো কিন্তু তোমার নলেজ দেখে না, তুমি কত দ্রুত একটা কোশ্চেন সলভ করতে পারছো সেটা দেখে। হ্যাঁ, তো আমার এক ভাই বলতেন যে ভার্সিটি এ ইউনিট এক্সাম ইজ নট অ্যাবাউট নোয়িং সামথিং, রেদার ইটস অল অ্যাবাউট নোয়িং সামথিং ইন ফার্স্ট পসিবল ওয়ে। মানে হচ্ছে ভার্সিটি এ ইউনিট এক্সামটা বা ওয়াইমার ভরাট করতে হয় এরকম এক্সাম যেগুলো আছে সেগুলো হচ্ছে ইজ নট অ্যাবাউট নোয়িং সামথিং, কোনো একটা বিষয় জানছো, কোনো একটা টপিক তুমি ক্লিয়ার আছে তোমার, এটা এনাফ না। তাহলে কি, তুমি একটা বিষয় তুমি কত দ্রুত জানো সেটা হচ্ছে মেইন ফ্যাক্টর। বুঝছো, তুমি একটা বিষয় জানতেই পারো, তুমি একটা জিনিসের মহাসমুদ্র, ধরো তুমি যুগজীকরণের ক্ষেত্রফলে তুমি বস, তুমি তোমার কলেজ লাইফে তুমি তোমার সব ফ্রেন্ডদের শিখেছো কেন যুগজীকরণের ক্ষেত্রফল বের করতে হয়, কিন্তু তুমি যেটা শিখেছো তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, কিন্তু সেটা তোমার করতে তোমার সময় লাগে 5 থেকে 7 মিনিট। হ্যাঁ, লাভ নাই, কারণ হচ্ছে ইন এ ফার্স্ট পসিবল ওয়ে তুমি সেটাকে তুমি কি 30 সেকেন্ডে পারো কি না সেইটা হচ্ছে ফ্যাক্টর। তো 30 সেকেন্ডে পারতে হলে তোমার মেইন ফ্যাক্টর হচ্ছে তোমার শর্টকাট জানতে হবে। তোমার, আমার এক কথায় যদি বলি, তোমার এরিয়া বা ক্ষেত্রফল অঙ্কগুলা শর্টকাট জানতে হবে। শর্টকাট কিভাবে করবা, কোথায় করবা, সেটা তোমাকে আমি রিসোর্স বলে দিব এই ভিডিওর শেষের দিকে। এটা হচ্ছে বিষয়। সাজেশন নাম্বার 1, এরিয়া অঙ্কগুলো খুব ভালো মতো পড়তে হবে। 2 নাম্বার, তোমার নর্মাল সব সূত্র, অন্তরীকরণের যত সূত্র আছে, সরি যুগজীকরণের যত সূত্র আছে সবগুলা তুমি আত্মস্থ করে ফেলবা। হ্যাঁ, মানে টেকনিক যেভাবে হোক মনে রাখবা। অনেক সময় কি হয়, তুমি যদি ঠাড়া এমনি করে মুখস্থ করো, টেন ইনভার্স এক্স সমান সমান এমনি করে মুখস্থ করে মনে থাকে না, তুমি একটা টেকনিক দিয়ে মনে রাখবা যে ওকে এখানে টেন ইনভার্স এক্স এর মধ্যে এটা হয় এটা হয়, টেকনিকে তুমি মনে রাখবা। এটা হচ্ছে আমার কথা। 2 নাম্বার হচ্ছে নর্মাল ইন্টিগ্রেশন করতে পারার যোগ্যতা অর্জন করবা। এটার জন্য তোমার মহা অন্তরীকরণের যুগজীকরণের নলেজ দরকার নেই, তুমি জাস্ট নর্মাল অন্তরীকরণ মিন্স এরকম, যেমন এটা যে বললো যে ইন্টিগ্রেশন অফ এ sin x dx ইজ ইকুয়াল টু হোয়াট। এটা কিন্তু খুবই বেসিক লেভেলে একটা, তুমি তো অন্তরীকরণের বেসিক শুরুর দিকের অন্যরকম পাঠশালার শুরুর দিকের অন্তরীকরণে কয়েকটা ক্লাস দেখো, 5-7টা ক্লাস, তাহলে তুমি এটা খুব সহজেই করবা। এটা কি হবে এটা, বুঝছো? এরকম বেসিক অন্তরীকরণ করতে পারবে না, যোগ্যতা অর্জন করা। এই হচ্ছে তোমার 2টা টাইপ। তুমি তো অন্তরীকরণের 2টা সাজেশন আমার খুব ভালো করে ফলো করো, তাহলে তোমার খুবই শর্টকাট ওয়েতে এবং ইফেক্টিভ ভাবে খুব কম সময়ের মধ্যে তুমি 1 থেকে 2 নাম্বার সিকিউর করবা। আর আরেকটা বিষয় বোনাস টিপস যেটা আমি অন্তরীকরণের মধ্যে বলেছিলাম সেটা আমি আবারও বলবো, সেটা হচ্ছে যুগজীকরণের মধ্যে দেখবা কোশ্চেন ব্যাংকের মধ্যে তোমার হাতে গোনা 4-5টা কোশ্চেন খুবই রিপিটেডলি ডাটা চেঞ্জ না করে আসছে। তো আমার সাজেশন থাকবে সেগুলো তুমি একটু প্রয়োজন মুখস্থ করে ফেলবা। তোমার সময়ও যদি কোশ্চেনগুলো আসে ডাটা চেঞ্জ না করে আসবে, বুঝছো? এরকম কিন্তু কিছু কোশ্চেন থাকে, কোশ্চেন ব্যাংক ঘাটতি দেখতে পারবা, সেগুলো মুখস্থ করে ফেলবা ঠাড়া। আমি আমার সময়ে অঙ্কের মধ্যে আমি 3 থেকে 4টা অঙ্ক পাইছিলাম যেটা নাকি বিগত বছরে আসছে এবং আমার সময়ে ডাটা চেঞ্জ করে নাই। এটা হতে পারে ভার্সিটি ইউনিট এবং এগ্রি বিগত বছর থেকে ডাটা চেঞ্জ না করে 3 থেকে 4টা কোশ্চেন ফিজিক্স এবং ম্যাথে দুই ক্ষেত্রেই আসছে। আমি কিন্তু এরকম একদম ঠাড়া উত্তর সহ জানতাম মুখস্থ, আমি কিন্তু ঠাড়া বসাই দিছি। আমি কিন্তু তোমার ম্যাথ এবং ফিজিক্সে টোটাল 6 থেকে 7 মার্ক একদম মুখস্থ ঠাড়া বসাইছি, বুঝছো? মানে আমি উত্তর সহ জানতাম। এতে কিন্তু আমার 6 থেকে 7 মার্ক হাতে করতে আমার মিনিমাম 5 থেকে 7 মিনিট লাগতো, আমি কিন্তু এটা 2 মিনিটের মধ্যে কভার দিয়ে ফেলছি এবং বাকি কোয়েশ্চেনগুলো এভাবে কিন্তু আমার একটা মোটামুটি মেরিট আসতে, ভালো একটা মেরিট আসতে আমাকে সাহায্য করেছে। এবং আমার মেরিট এক্সাক্ট মেরিট বলবো না, আমার ধরো যে আমার মেরিট ছিল 2000 থেকে 2500 মধ্যে। তো আমি এত মেরিট পাওয়ার আমার কথা ছিল না, আমি যদি এই টেকনিকটা ফলো না করতাম আমি 3000 এর মধ্যে থাকতাম বা এরকম একটা পজিশন থাকতো। আমার 2000 থেকে 2000 মানে 2600 এর মধ্যে একটা মেরিট আসার পিছনে অবদান কিন্তু এই টেকনিকটা, এই সাটল একটা টেকনিক, সিম্পল টেকনিক,
সেটা কি? সেটা হচ্ছে বিগত বছরে রিপিটেটিভলি ডাটা চেঞ্জ না করে কয়েকবার আসছে এরকম অঙ্ক যেগুলো আছে এগুলো ঠাড়া মুখস্থ করে ফেলা। বুঝছো? এটা হচ্ছে সিম্পল একটা টেকনিক। এটা হচ্ছে যোগজীকরণ, অন্তরীকরণ। আশা করি তোমরা যারা ফাঁকিবাজি করে ধান্দা করতেছিল অন্তরীকরণ যোগজীকরণ বাদ দিবা, তারা অ্যাটলিস্ট নাইমা হচ্ছে কারণ ভালো এই টেকনিক ফলো করে অ্যাটলিস্ট এগুলো দেখে যাবা। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে এগুলো ধরো আমি কিচ্ছু পারি না, কিচ্ছু বুঝি না, আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, এখন আমি চাচ্ছি যে এগুলো ভালো করে দেখার জন্য, ভালো করে আমি একটা ক্লিয়ার করার জন্য। তো আমি এগুলো কোত্থেকে পড়বো? রিসোর্সটা আমি চাচ্ছিলাম শেষে বলবো, কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। রিসোর্সটা হচ্ছে তোমার ম্যাথের ক্ষেত্রে রিসোর্স হচ্ছে আমার বেস্ট সাজেশন থাকে সবসময় বন্দি পাঠশালার ভার্সিটি ক বন্দি পাঠশালার ম্যাথ প্লেলিস্ট, সেটা তোমরা দেখে যাবা। এবং সেটার মধ্যে ভাইয়া খুবই ইফেক্টিভ হইতে তোমার টাইপ ওয়াইজ কভার করে, একদম ভার্সিটি লেভেলে যে তোমার কনসেপ্ট লাগে খুবই প্রিসাইজ ওয়েতে কভার করে। এবারে বন্দি পাঠশালার ভার্সিটি ক ম্যাথ প্লেলিস্ট তোমরা সেটা ফলো করবা এবং সেটা তোমাদেরকে অনেক কাজে দিবে ইফেক্টিভ ওয়েতে। একটা কথা বলি, আমি তোমাদেরকে সাজেশনটা বানাচ্ছি, এই সাজেশনটা কিন্তু তোমরা অনেক জায়গায় পাবা, বা ধরো যে অনেকেই সাজেশনটা খুবই মোটামুটি একটা কমন সাজেশন যে পাবা, এটা মূল বিষয় না। এখানে মূল বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে যে প্রেজেন্টেশন দিচ্ছি বা যে কথাগুলো বলছি এই সাজেশনের ফাঁকে ফাঁকে এগুলো ফলো করবা। যেমন ধরো তোমাদেরকে বললাম যে পাস্ট ইয়ারে রিপিটেটিভ ডাটা চেঞ্জ না করলে যে কোশ্চেনটা, এটা কিন্তু খুব সিক্রেট একটা বিষয়, বুঝছো? এই যে কথাগুলো, এই কথাগুলো ফলো করবা, এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন আসো অন্তরীকরণ যোগজীবন দিলাম সাজেশন। তারপর আরেক দল ফাঁকিবাজ আছে যারা নাকি স্থিতিবিদ্যা গতিবিদ্যা নিয়ে খুবই ঝামেলা সৃষ্টি করে, বুঝছো? এখন মাথায় ব্যথা আমাদের স্থিতিবিদ্যা গতিবিদ্যা নিয়ে। প্রথম কথা হচ্ছে ভাই, আমি তোমার দুঃখ বুঝতে পারতেছি, আমি তোমার সাথে একমত যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা অনেক বড় একটা অধ্যায়, তোমার পড়তে ভাই 20 দিন 25 দিন 1 মাস লাগে, আই এগ্রি উইথ ইউ। কিন্তু ভার্সিটি লেভেল বা এগ্রি লেভেলে স্থিতিবিদ্যা গতিবিদ্যার যে ভলিউম বা টাইপ, ট্রাস্ট মি, সেটা মেট্রিক্স নির্ণায়ক থেকে ছোট। মানে হচ্ছে স্থিতিবিদ্যা গতিবিদ্যা কৃষিগুচ্ছ লেভেলে পড়তে 2 অধ্যায় পড়তে তোমার যা খাটনি লাগবে সেটা ম্যাট্রিক্স নির্ণায়ক থেকেও তোমার কম কষ্ট হবে। ট্রাস্ট মি। কিভাবে? আমি তোমাদেরকে যে সাজেশনটা দেবো সেটা ফলো করবা। স্থিতিবিদ্যা গতিবিদ্যা ওভারঅল মিলে তোমার 2 থেকে 3টা কোশ্চেন আসে, আশা করি তুমি ইজিলি কমপক্ষে 2টা কোশ্চেন পারবা। চলো স্থিতিবিদ্যা গতিবিদ্যা সাজেশনটা ফলো করি। প্রথমে হচ্ছে তোমার স্থিতিবিদ্যা কি পড়বা? স্থিতিবিদ্যা সিম্পলি জাস্ট অত কিছু পড়ার দরকার নাই, একটা টাইপ পড়বা, সেটা হচ্ছে লব্ধি। হ্যাঁ, আর হচ্ছে লব্ধির দিক। এখন লব্ধি কিন্তু তোমাদের এখন লব্ধি নির্ণয় করা সেরকম সূত্র আছে একটা, যার সমান সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। হ্যাঁ, এই জায়গায় ভুলটা মানুষ যেটা করে যে মানে অনেকে খেয়াল করে না যে পি কিউ রুট ওভার পি স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এখানে পি এবং কিউ কিন্তু তোমার মডুলাস মান নিতে হয় বা পজিটিভ মান নিতে হয়, ভুলটা এই জায়গায় হয়। যেমন ধরো একটা ডাটা দিয়ে দেয় যে অমুক ভেক্টর এর মান হচ্ছে -5, ভেক্টর বি এর মান হচ্ছে +5, এটা লব্ধি নির্ণয় করো। অনেকে লাফা এটা তো খুবই ইজি একটা সূত্র, জাস্ট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা বসাই দিব। কিন্তু ভুলটা করা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে এ এবং বি এর মান ওই যে -5 দিয়ে দিচ্ছে, আমি বলছি যে মডুলাস মান নিতে হবে মানে পজিটিভ মান, -5 দিয়ে দিলেও তোমাকে এখানে এ বি এর জায়গায় তোমাকে +5 বসাতে হবে বা +1 বসাতে হবে, মডুলাস মান, এবং তোমাকে লব্ধির মান বের করতে বলছে। আর পৃথিবীর যে কোনো মান হচ্ছে পজিটিভ, বুঝছো? তাহলে এখানে ভুলটা যেটা এড়ায় চলবা যে পি কিউ বা রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এখানে পি কিউ অলওয়েজ মডুলাস মান নিবা, ডাটার মধ্যে ভেক্টর পি এর মান -5 দিয়ে দিলেও এখানে +5 বসাবা। এই যে সাটল মিস্টেক গুলো আছে সেগুলো না করলে তুমি এখানে একটা মার্ক পেয়ে যাবে। ভুলটা কিন্তু এই জায়গায় হয়। আমার এক ফ্রেন্ডই করছিল যে দিয়ে দিছিল যে ভেক্টর পি এর মান হচ্ছে ধরো কথা -5 এরকম একটা মান দিয়ে দিছিল -5। ও কি করছিল যে রুট ওভার পি স্কয়ার প্লাস পি কিউ তুমি কজ আলফা, এখানে পি এর মান ও -5 বসাইছিল, বুঝছো? ওরকম কিন্তু কাটা, এখানে হবে কি +5। এরকম একটা সূক্ষ্ম বিষয়গুলো মাথায় রাখবা। আর আরেকটা হচ্ছে লব্ধির দিক। জাস্ট তুমি লব্ধির দিক ভালো করে তুমি ক্লিয়ার থাকে ছোট ছোট বিষয়গুলো, যেমন লব্ধি সর্বোচ্চ মান, লব্ধি সর্বনিম্ন মান, তারপরে লব্ধি কখন লব্ধি মান শূন্য হয়, এই যে কেসগুলো আছে লব্ধি সংক্রান্ত, এগুলো তুমি ক্লিয়ার থাকে তোমার এখান থেকে তুমি স্থিতিবিদ্যা তোমার আর কিচ্ছু পড়ার দরকার নেই, বাকি সব বাদ। আর গতিবিদ্যার মধ্যে তুমি বেগ দ্রুতি এগুলো তো পারবেই, তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার স্রোত, নদী নৌকার টাইপটা তুমি খুব সুন্দর করে ক্লিয়ার করতে পারলে তোমার আশা করি তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে তোমার তক্তাগুলি করার জন্য কিন্তু তোমার শর্টকাট অনেক ওয়ে আছে, ইন্টারনেটে সার্চ দিলে হবে যে তোমার এই যে তক্তাগুলি শর্টকাট, এই শর্টকাটটা ফলো করলে তুমি জাস্ট খুবই সিম্পল ওয়েতে তুমি গতিবিদ্যাটা তুমি খুব করতে পারবে। আর একটা হচ্ছে অপশনাল তুমি পড়তে পারো, তোমার সিলেবাসে মনে হয় নাই, সেটা হচ্ছে প্রজেক্টাইল বা প্রক্ষেপণ, বলা হয় প্রাসের 3-4টা সূত্র আছে, টি আর এরকম কটা সূত্র আছে, এগুলো তুমি যদি পড়ো এই জাস্ট দুটো টাইপ খুব ভালো করে পড়বা, স্রোত, তক্তাগুলি, আরটা হচ্ছে বেগাদ্রুতি তো খুবই সিম্পল, ছোটবেলা অঙ্ক যেটা তোমরা পারবা। এই হচ্ছে ওভারঅল বিষয়। এখন চলে আসি আমরা এই 4টা মধ্যে হচ্ছে ফাঁকিবাজদের সাজেশন বা যারা তোমরা চাচ্ছ যে একটু ভালো ইফেক্টিভ সাজেশন চাচ্ছ তাদের জন্য হচ্ছে 4টা মধ্যে দিয়ে দিলাম আগে। এখন তোমাদের আসলে নরমাল সাজেশন যেটা,
এখানে আমি খুব বেশি সময় নিব না, খুব দ্রুত বলে যাবো। তবে ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে তোমার আসে হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের একটা ক্যারেক্টার হচ্ছে যে তোমার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়। তো এই হচ্ছে বিষয়। আর ইনভার্স ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্সের মধ্যে তোমার 3/3টা কিন্তু আসে না। ইনভার্স ম্যাট্রিক্সের মধ্যে তোমাদের 2/2 যে ইনভার্স ম্যাট্রিক্স সেটা আসে। তো তুমি যখন প্র্যাকটিস করবে তখন তোমার 2/2 ম্যাট্রিক্স সেটা তোমরা প্র্যাকটিস করবে। তারপরে হচ্ছে তোমার অনুরাশি সহগুণক, তারপরে বিভিন্ন ম্যাট্রিক্সের বিভিন্ন মাত্রা নির্ণয় করা। এই হচ্ছে ওভারঅল তোমার ম্যাট্রিক্স নিয়োগ থেকে তোমার এই কোশ্চেনগুলো তোমরা ফলো করবা। তারপর আসে সরলরেখার মধ্যে তোমার টপ মোস্ট ইম্পর্টেন্ট 3টা টপিক। সেটা হচ্ছে ঢাল নির্ণয় করা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, একটা হচ্ছে x ভাগ a প্লাস y ভাগ b ইজ ইকুয়াল টু 1, এই সরলরেখার সমীকরণটাকে অ্যাপ্লাই করতে পারা। তারপর তোমার লম্ব সরলরেখা, কোনটা সরলরেখা, লম্ব সরলরেখা অথবা কোনটা সরলরেখার সমান্তরাল সরলরেখার ইকুয়েশন বের করতে পারা। একটা হচ্ছে সমরেখ, একটা টাইপ আছে সমরেখ, ওটা তুমি ক্লিয়ার করবা। একটা হচ্ছে সরলরেখা যে নরমাল যে সূত্রগুলো আছে, ইকুয়েশন, সাধারণ সমীকরণ, এগুলো ভালো করে করবা, তাহলে তোমার সরলরেখা ডান হয়ে যাবে। তারপর আসে বৃত্তের মধ্যে তোমার বৃত্তের সাধারণ সমীকরণটা খুব ভালো করে অ্যাপ্লাই করতে শিখবা। বৃত্তের সাধারণ সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র, স্থানাঙ্ক, তারপর বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা, বৃত্তের তারপরে বিভিন্ন রকমের ছেদকৃত অংশের পরিমাণের দৈর্ঘ্য নির্ণয় করা, এই টাইপের যে কয়টা টাইপ আছে বৃত্তের সাধারণ সমীকরণকে ঘিরে যে 5-6টা টাইপ আছে, এগুলো খুব ভালো করে ক্লিয়ার করবা। হ্যাঁ, আর হচ্ছে তোমার নরমাল যে ভার্সিটি কর যে বৃত্তের অঙ্কগুলো আছে, এগুলো খুব ভালো করে মোটামুটি করে ক্লিয়ার করলেই তোমার বৃত্তি থেকে তোমার। তারপরে আসো তোমার বহুপদীতে। বহুপদীর মধ্যে তোমার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে তোমার নিশ্চয়কের মান বের করতে পারা। হ্যাঁ, বি স্কয়ার মাইনাস 4ac, এটাকে অ্যাপ্লাই করতে শিখতে পারা। হ্যাঁ, বি স্কয়ার মাইনাস 4ac যদি শূন্য সমান হয়, বি স্কয়ার মাইনাস 4ac যদি শূন্য থেকে ছোট হয় তাহলে তার কি কন্ডিশন, বি স্কয়ার মাইনাস 4ac যদি শূন্য চেয়ে বড় হয় তাহলে কি কন্ডিশন, এই কন্ডিশনগুলো আছে না, এগুলো অ্যাপ্লাই খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার মৌল থেকে সমীকরণ বের করতে পারা, এটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট টাইপ আছে, কিন্তু যেটা সেটা তোমাদের অনলাইন ক্লাসগুলোতে কিংবা বইয়ে সেটা পাওয়া যায় না, কিন্তু পরীক্ষায় কৃষি স্পেশাল টাইপ বলতে পারো। সেটা হচ্ছে বহুপদীতে কোনো একটা সমীকরণের সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান বের করতে পারা। এটা কোশ্চেন ব্যাংকে গেলে পাবা, সেখান থেকে তোমরা একটা টাইপ আছে, সেটা তোমরা ক্লিয়ার করে নিবা। প্রয়োজন আমি এই টাইপটা বা এই যে ম্যাক্সিমাম মিনিমাম টাইপটা আমি দেখাই দিব না এই ভিডিও শেষে। হ্যাঁ, তারপর আসো বহুপদী গেল। এখন কণিকের মধ্যে তোমরা জাস্ট দুইটা চারটা ভালো করে পড়বা, পরাবৃত্ত আর উপবৃত্ত। এটার মধ্যে আমি আরো শর্ট করে দিচ্ছি, তোমরা জাস্ট উৎকেন্দ্রিকতা, শীর্ষবিন্দু, এগুলো ভালো করে পড়বা, তাহলে তোমার কণিকটা ক্লিয়ার হয়ে যাবে। বিপরীত ত্রিকোণমিতিতে আসো, বিপরীত ত্রিকোণমিতির মধ্যে সব সূত্রগুলো ক্লিয়ার করবা, সিম্পল যে সূত্রগুলো আছে, ছোট ছোট সূত্রগুলো, সেগুলো। আর হচ্ছে সব সূত্র বলতে, সিম্পল সূত্র বলতে যেমন ধরো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2, এই টাইপের সূত্র প্লাস অ্যাপ্লিকেশন, এটা ভালো করে পড়বা। আরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়, সেটা হচ্ছে 2 tan ইনভার্স x সমান 2x প্লাস 1 - x স্কয়ার যে সূত্রটা আছে, সহজ কথা 2 tan ইনভার্স x এর যে সূত্রটা আছে সেটা একটু প্র্যাকটিস করবে। হ্যাঁ, আরেকটা আছে সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই টাইপের যে সূত্রটা আছে এটা ক্লিয়ার করো। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y বাই 1 - xy, এই যে সূত্রটা আছে সেটা খুব ভালো করে ক্লিয়ার করবা। এই হচ্ছে তোমার বিপরীত ত্রিকোণমিতি গেল। এই হচ্ছে তোমার ওভারঅল সাজেশন, তো আশা করি তোমার কাজে লাগবে। এখন আসো তোমরা এগুলা কোত্থেকে পড়বা। আমি ক্লাসের মাঝখানে বলে দিয়েছিলাম রিসোর্সটা, তোমাদের এখানে কোথাও গ্যাপ থাকলে সেটা রিসোর্সটা ফিল আপ করবা হচ্ছে তোমরা বন্দি পাঠশালার ভার্সিটি ক ম্যাথ প্লেলিস্ট থেকে। এটা আমাকে কোনো সময় স্পন্সর করে নাই বা ভাই আমাকে বলে নাই তুমি প্রমোট করে দিও, আমি জাস্ট আমার অনেক কাজে আসছিল। আমি যখন ম্যাথ নিয়ে খুব ডিপ্রেশনে ছিলাম, আমি যখন কৃষি প্রিপারেশন শুরু করেছিলাম, আমার 3 থেকে 4টা অধ্যায় বাকি ছিল, অন্তরীকরণ, শ্রীবিদ্যা, গতিবিদ্যা, এই টাইপের। তো এগুলো আমি ভাবছিলাম যে এত বড় অধ্যায় কোত্থেকে পড়বো, অনেক সময় লাগবে, তখন আমি এই প্লেলিস্টের সন্ধান পাই। আমি খুবই কৃতজ্ঞ যে মাত্র প্রত্যেকটা অধ্যায়ের উপরে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমি 2x স্পিডে প্রথমে অনলাইন ক্লাস করেছিলাম আমার গ্যাপ অধ্যায়গুলোর উপরে, এবং তারপরে তোমার কোশ্চেন সলভ করেছিলাম, এবং খুব অল্প সময়ের মধ্যে আমার গ্যাপগুলো একদিনের মধ্যে সব ফিল আপ করতে পেরেছিলাম, জাস্ট ওই ভাইয়ের ক্লাসের কল্যাণে। বন্দি পাঠশালা ভার্সিটি ক ম্যাথ প্লেলিস্ট। এখন আসো, এগুলো হচ্ছে সাজেশন, দেখ এগুলো ফলো করার পরেও দেখবে অনেকেই ম্যাথে মার্ক পাচ্ছ না, অনেকে সিলে মিস্টেক হচ্ছে, বা অনেকেই এক্সপেক্টেড যে মার্ক যে 10-এর মধ্যে ধরো আমি 5-6 পাচ্ছি, আমার এক্সপেক্ট হচ্ছে 8 পাও, এটা কেন পাচ্ছ না? এই সাজেশনগুলো ফলো করার পরেও দেখবে অনেক সমস্যাটা হবে যে এক্সপেক্টেড মার্ক পাচ্ছ না। এটা মেন কারণ কি জানো? সেটা হচ্ছে প্র্যাকটিস। এই সাজেশনটা দেওয়ার পরেও তোমাকে এই সাজেশন ফলো করেও গ্যাপগুলো ফিল আপ করার পরেও কোশ্চেন ব্যাংক সলভ করার পরেও তোমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে ভালো করতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এখন হচ্ছে ভাই প্র্যাকটিস কেমনে করবো? প্র্যাকটিস করার অনেক ওয়ে আছে, বিগত বছরের প্রশ্ন সলভ করা, কিন্তু বিগত যে মাত্র একটা অধ্যায় শুরু করছে অন্তরীকরণ
ধরো পড়তে যাচ্ছে, তাকে যদি বলি যে বিগত বছরের প্রশ্ন সলভ করে, এটা তো কোনো ভালো সাজেশন না। তার ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, যেমন ধরো তুমি অন্তরীকরণে ক্লাস করলা, ক্লাস করার পরে তোমার অন্তরীকরণ কোশ্চেন ব্যাংক সলভ করলা, তার মানে তুমি অন্তরীকরণে মোটামুটি তোমার একটা প্রিপারেশন শেষ। এখন তুমি প্র্যাকটিস করবা হচ্ছে ভার্সিটি এটা নিবা, কোশ্চেন ব্যাংকটা নিবা, অন্তরীকরণ চ্যাপ্টারটা উল্টাইবা, উদ্ভাস থেকে যেটা দিছে উল্টানোর পরে তুমি স্টপেজ দেবা বা সময় বাইরে নিবা, যে ওকে ভার্সিটি অন্তরীকরণ এই অধ্যায়ের উপরে আমার 20টা কোশ্চেন আছে, আমি আমি নিজেকে প্রেশারাইজ করে নিজের উপর অনেস্ট থেকে স্ট্রিক্ট হয়ে ফাঁকিবাজি না করে আমি একটা ওয়েমার নিব, ওয়েমার প্রিন্ট করতে পাওয়া যায়, তুমি প্রিন্ট করে দিবা 20-30 সেট ওয়েমার নিব, ওয়েমারের মধ্যে আমি এই 20টা ভার্সিটি অন্তরীকরণ এই অধ্যায়ের যে কোশ্চেন সেগুলো আমি 8 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে আমি সলভ করবো ঘড়ি ধরে, এবং যেগুলো পারি না আমি স্কিপ করবো, প্রথমবার যেগুলো পারি সেগুলো সলভ করবো, আবার যখন রাউন্ড দিব। এভাবে তুমি যদি প্রতিটা অধ্যায় একবার করে তুমি যদি এভাবে সময় ধরে সলভ করো, ট্রাস্ট মি তোমার মাথার মধ্যে একটা এরকম, প্রথম কথা হচ্ছে একটা টাইম সেন্স আসা পড়বে। তুমি যদি ধরো তোমাদের পুরো অধ্যায়, তোমরা ম্যাথের মধ্যে তোমার কটা অধ্যায় আছে, 12 থেকে 14টা, 12 থেকে 14টা অধ্যায় তুমি যদি 12 থেকে 14 বার এভাবে স্টপজ ধরে সময় ধরে নিজেকে অভ্যস্ত করো, তাহলে দেখবা তোমার ব্রেনের মধ্যে একটা টাইম সেন্স চলে আসবে, বুঝছো? এই টাইম সেন্সটা খুবই ইম্পর্টেন্ট। টাইম সেন্স না আসলে তোমার সিলি মিস্টেক হবে, তোমার শরীর হাত পা ঘামা শুরু হবে, তারপরে মানে অনেক কিছু সমস্যা হবে। টাইম সেন্সটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস। তো আশা করি বিষয়টা বুঝছো। প্র্যাকটিস করো কিভাবে? বিগত বছরের প্রশ্নে তো পরে করবা, যখন তুমি একটা চ্যাপ্টার পড়ছো তখন প্র্যাকটিস করবা হচ্ছে তুমি ভার্সিটি কর, সময় ধরো 20 মিনিট, আমি অন্তর্গণনা এই 20টা কোশ্চেন এই তো সময়ের মধ্যে আমি শেষ করবো, ওয়েবের মধ্যে এভাবে রাউন্ড দিব, যেগুলো বড় সেগুলো স্কিপ করবো, সেকেন্ড রাউন্ডে সেগুলো সলভ করা ট্রাই করবো, কোনো ফাঁকিবাজি করবো না, স্ট্রিক্ট থাকবো। এভাবে তুমি ওভারঅল বিষয়গুলো প্র্যাকটিস করতে পারলে তোমার ম্যাথে একটা মোটামুটি এফেক্টিভলি তোমার একটা কনফিডেন্স চলে আসবে। এই হচ্ছে ওভারঅল সাজেশন। এটা যত তোমার সাজেশন, তার থেকে তোমার ম্যাথে তুমি কিভাবে একটা কনফিডেন্ট ক্যান্ডিডেট হতে পারো তোমার সামনে পরীক্ষার জন্য, এটা একটা ডিরেকশন ছিল। আশা করি এটা কাজে লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।